হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, আগস্ট মাসে 7 তারিখ। দুদিন যেভাবে বৃষ্টি হলো তার সাথে ঝড়ও হয়েছিল, এর মধ্যেই কিন্তু গাছপালা একেবারে বেহাল অবস্থা। আজকে এই কদিন পর বেশ ভালো রোদ উঠেছিল, তবে কড়া রোদ না হলেও মোটামুটি রোদ উঠেছিল। এদিকে শীতের চারাগুলো কিন্তু দিব্যি বাড়ছে। চন্দ্রমল্লিকার ওই ডালটা যেটা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে বেড়ে গিয়েছে, তাই আজকে একটুখানি শুকনো মাটি দিয়ে রিপোর্ট করে দিলাম। এই টবটার মধ্যে বসানো ছিল কোনো রকমভাবে। অনেক চন্দ্রমল্লিকা রিপোর্ট করতে হবে, তবে এখনও পর্যন্ত আমার মাটি শুকনো করা নেই বলে করতে পারছি না। অল্প যেটুকুনি ছিল সেটুকুনিতেই ওই একটা চন্দ্রমল্লিকা করে দিয়েছি। বেগুনের চারাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বাড়ছে। এবার বড় জায়গা দেবার সময় হয়ে গিয়েছে। সাথে আবারও দুটো লাউয়ের চারা উঠেছে। 15 দিন আগেও লাউয়ের চারা উঠেছিল, সেটা তো বেড়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। 15-20 দিনের গ্যাপে গ্যাপে দিলে কিন্তু ফলটা খুব ভালো পাওয়া যায়। একটা ফল রেডি হতে না হতে আবার একটা গাছ রেডি হয়ে যায়। গোলাপ গাছে আমি এই আগস্ট মাসের মাঝামাঝিতে কাটাই ছাটাই করে দিয়েছিলাম, সাথে কাটিং ডালও বসিয়েছিলাম। এই কাটিং ডালটা আমি হাট থেকে এনেছিলাম, খুব সুন্দরভাবে লেগেও গিয়েছে এবং অনেক ব্রাঞ্চও বেরিয়েছে নতুন নতুন। আবার সেখান থেকে অনেক নতুন পাতাও হয়েছে। দুটো গাছই এনেছিলাম আর দুটো গাছই লেগে গিয়েছে। উপরেও যেগুলো পুরনো গাছ আছে সেগুলোতেও কাটাই ছাটাই করে দিয়েছিলাম। আপনারা যারা এখনও পর্যন্ত করেননি গোলাপ গাছের কাটাই ছাটাই, এই সময় করে নিন। এই সময় করলে অনেক ব্রাঞ্চ বেরাবে এবং ডালটা ভরে থাকলে শীতের মধ্যে কিন্তু প্রচুর গোলাপ পাওয়া যাবে। যেহেতু শীতের সময়তেই গোলাপ গাছটা ভালো হয়, সারা বছরেও ফুল দেয়। আমার যেমন গাছগুলোতে সারা বছরই ফুল দেয়, মানে পুরনো গাছগুলোর কথা বলছি। আর ওই যে কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম না, তুলসী গাছের টবের মাটিগুলো কাজে লাগাবো বলে অনেক পাতা নিয়ে নিয়েছি। সেই পাতাগুলোকেই ধুয়ে আমি রোদে শুকনো করে রাখছি গোবিন্দর সেবায় দেবো বলে। সাথে কিছু চা পাতাও শুকনো করে রাখছি। এটা সারা সপ্তাহে করে আমি জমা করি। এদিকে চারা গাছগুলোর বয়স 4 দিন হয়েছে, আর ঢাকা রাখিনি, এবার খুলে দিয়েছি। এবার এর মধ্যে সরাসরি জল, বৃষ্টি, রোদ পড়লে কোনো অসুবিধা হবে না, চারা গাছগুলো আর মারা যাবে না। প্রথমে যখন বসাবেন তখন একটু ঢেকে রাখবেন, যাতে ছোট চারা গাছের উপর যদি সরাসরি অনেক বৃষ্টি পড়ে তাহলে চারা গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর কয়েকদিন আগেই যে সর্ষের খোল ভিজিয়েছিলাম সেটাই কিন্তু এখন আমি নিয়ে চলে এসেছি উপরের ছাদে। কি করে ব্যবহার করব? দুদিন ধরে তো যা বৃষ্টি হলো, আর বৃষ্টির মধ্যে ভেজা মাটিতে কোনো সময়তেই সর্ষের খোল দেওয়া যাবে না। তাই এখন নিয়ে এনেছি সর্ষের খোলটা প্লেন জলের মধ্যে মিশিয়ে নেবো। সাথে 3 দিনের বাসি ফ্যান এনেছি। ফ্যানটা 3 দিন ধরে এমনি রেখে দিলেই পচে যাবে। ফ্যানের সাথে সর্ষের খোল মিশিয়ে খাবারটা তৈরি করে রাখবো। আজকেই দিতাম, তবে গাছের মাটি যেহেতু এখনও পর্যন্ত ভেজা রয়েছে আর কড়া রোদ ওঠেনি, তাই আজকে দেবো না। যদি কালকে মাটি শুকিয়ে যায়, কড়া রোদ ওঠে, তাহলেই কালকে দেবো, না হলে 3-4 দিন পর দেবো। আর যেহেতু এর মধ্যে নিমখোল মেশানো রয়েছে তাই পোকা লাগেনি। আর যদিও বা পোকা লেগে যায়, এই ছোট ছোট সর্ষের খোলের পোকাতে গাছে কোনো রকমভাবে ক্ষতি হয় না, গাছের কোনোভাবে গাছ মারাও যায় না। আর এই ছোট ছোট পোকাগুলো সব ডিকম্পোস্ট হয়ে মাটির সাথে মিশে যাবে। কি আর ক্ষতি করবে ছোট ছোট পোকাগুলো? পোকা তো কিচেন কম্পোস্টের মধ্যেও হয়, সবই মাটি হয়ে মাটির সাথেই মিশে যায়, এতে কোনো সমস্যা হবে না। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবুও যারা বলেছে নিমখোল ব্যবহার মানে নিমখোল যাদের কাছে নেই তারা নিম পাতাও ব্যবহার করতে পারেন। এই দেখুন ফ্যান দিয়ে দিয়েছি, ফ্যানের সাথে সর্ষের খোল মিশিয়ে দিলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। ছোট চারা গাছ বাড়ানোর জন্য এই খাবারটা একেবারে শ্রেষ্ঠ খাবার। প্রতিটা বছর আমি শীতের সবজি করি এই খাবারটা দিই, এতে চারা গাছগুলো খুব হেলদিও হয় এবং তাড়াতাড়ি বেড়েও যায়। লঙ্কা চারা বসিয়েছিলাম একটা গ্রো ব্যাগের মধ্যে, দুটো চারা একসাথে বসিয়েছিলাম, যেহেতু মাটি রেডি ছিল না, জায়গাও ছিল না। বাকি চারাগুলো এর মধ্যে রেডি হয়ে যাচ্ছে। দেখুন বেশ বড় হয়েছে, তবে এর মধ্যে কিছু অপুষ্টি চারাও রয়েছে। আসলে দানা তো সব সমান থাকে না, কিছু কিছু দানা খারাপ থাকে, সেখানে কিছু কিছু গাছ একেবারেই খারাপ হয়। সেই গাছগুলোকে কখনোই আমি বসাবো না, তুলে ফেলে দেবো। অল্প রোদ উঠেছিল, কিন্তু রিস্ক নিয়ে আমি 2 রকমের মাটি রোদে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ছাদ থেকে কিন্তু আমি এক ফোঁটাও সরিনি। অন্য সময় ছাদের মাটি রোদে দিয়ে কিন্তু নিচে চলে যায়, নিচে অনেক কাজ থাকে, জানেনই তো সংসারে প্রচুর কাজ থাকে। কিন্তু যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার থেকে সবে মাত্র রোদ উঠেছে, যদি এই সময় হট করে বৃষ্টি নেমে যায় তাহলে তাড়াতাড়ি করে আমি তুলতে পারবো না, শুকনোর জায়গায় আরও ভিজে যাবে। এখানে 2 রকমের মাটি শুকনো করতে দিয়েছি। একটা রয়েছে কাঠের ভুসি দিয়ে তৈরি করা মাটি, আর একটা কাঠের ছিলকা দিয়ে তৈরি করা মাটি। এই ক্যারেটের মধ্যে ছিল। এখানে গরমের সময় যে লাউ গাছ করেছিলাম সেই লাউ গাছের মাটিটাই আমি রোদে দিয়েছি। আর সাইডে যেটা ছোট প্যাকেটের মধ্যে দেখছেন লম্বাভাবে দেয়া, সেগুলো হচ্ছে সমস্ত রকমের তুলসী গাছ, নয়নতারা গাছ, ছোট ছোট ফুল গাছ ছিল সেই টবের মাটিটা, সেটা ছিল কাঠের ছিলকার মাটি। ওই যেটা সাইডে রাখা রয়েছে দেখুন সেই মাটি।
মাটিটাই। তবে বেশিক্ষণ আমি রোদের মধ্যে রাখবো না, কারণ যখন তখন যদি বৃষ্টি পড়ে যায় তখন আমি অসুবিধায় পড়ে যাব বলে খুব তাড়াতাড়ি আমি তুলে নেবো। কালকে যদি ভালো রোদ ওঠে তাহলে আরেকবার দিয়ে দেবো। আসলে রোদে না দিলে তো কোনোভাবেই গাছ বসানো যাচ্ছে না। আর এই পাশে ক্যারেটের মধ্যে তুলসী গাছের ডালপালা, নয়নতলা গাছের ডালপালা সবই রয়েছে, এগুলোকেও রোদে শুকনো করতে দিয়েছি। এই সমস্ত কিছু বেডের তলাতে আমি দিয়ে দেবো। সমস্ত গ্রো ব্যাগ, ক্যারেট ফ্যারেট সবই রোদ খাইয়ে নিচ্ছি, সবই একসাথে তুলে দেবো। আর এপাশে বড় ড্রামটার মধ্যে যে কচু গাছটা উঠেছে, ওই ড্রামটার মধ্যেই আমার খুব শখের একটা কলা গাছ ছিল, যেটা ঝড়েতে পড়ে গিয়েছিল, সেটাও তো আমি আপনাদেরকে দেখিয়েছি। তাই ভেবেছিলাম যে আপাতত কচু গাছের গোড়া বসিয়ে দিই, কচু শাক হয়ে গেলে কেটে খেয়েও নেওয়া যাবে এবং ড্রামটা তখন খালি করে নতুন করে মাটি তৈরি করে আবারও নতুন একটা কলার চারা এনে বসিয়ে দেবো। কিন্তু দেখছি এর মধ্যে আবার একটা লাউ গাছের চারা উঠেছে, অনেকটা বড়ও হয়েছে, 4-5টা করে পাতাও ছেড়েছে। এই সময় যদি লাউ গাছটাকে তুলে দিই, শেকড়টা যেহেতু অনেকটাই ছড়িয়ে গিয়েছে, লাউ গাছটা মারা যাবে। অগত্যা আমি আর তুলতে পারলাম না, থাক এই ড্রামের মধ্যেই লাউ চারাটা বড় হোক, দেখা যাবে এর পরে কি হবে না হবে। তবে এটা কিন্তু গরমের লাউটাই ছিল, ফল হলেও ভালো, না হলেও লাউ শাক হিসাবে খাওয়া যাবে। এক সাইডে রেখে দেবো। এর মধ্যে কচুর লতির যে থেকে আবারও কিছু কচু গাছ বেরিয়েছে, সেগুলো থাক, একটু বড় হয়ে গেলে সেগুলোকেও তুলে খেয়ে নেওয়া যাবে। একেবারেই জৈবতে করা নিজের বাগানের সবজির স্বাদ কিন্তু অনেকটাই বেশি। কচু শাকটা তো আমি নারকেল দিয়ে করবোই, সাথে কচু পাতার ভর্তাও করব। একবার করেও ছিলাম বাজার থেকে এনে, এক বন্ধু আমাকে রেসিপিটা বলেছিল, সেটাই আপনাদের সাথে আমি একটু ছোট করে শেয়ার করি। এই যে পাতাগুলোকে আগে ভাপিয়ে নিতে হবে, যদি একটু কুটকুট ভাব থাকে ভাপালে আর সেটা থাকবে না। তারপর ভাপাটাকে ঠান্ডা করে কাঁচা লঙ্কা, রসুন এবং কালো জিরে দিয়ে ভালোভাবে পিষে নিতে হবে। তারপর কড়াতে তেল গরম করে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে, স্বাদ মতো নুন দিয়ে। চাইলে আপনারা হলুদও দিতে পারেন, আমি কিন্তু হলুদ দিইনি। আর দুর্দান্ত খেতে হয়েছিল। আর সেখানে আমার বাগানের তৈরি কচু গাছের পাতা, সে তো টেস্ট এমনিতেই হবে। খুবই খিদে পেয়েছে, অনেকটাই বেলা হয়েছে, সবই চারটি বাট্টি তুলতে হবে, কারণ এরকম অবস্থায় রেখে খেতে গেলেই ওই মনটা থাকবে ছাদের দিকে, শান্তি করে খেতেও পারবো না, গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে আমার কাজ বেড়ে যাবে। তাই আগে মাটিগুলোকে তুলবো, ঢাকা দেবো, তারপর নিচে যাব, গিয়ে খাবো, তখন শান্তিভাবে খেতে পারবো। এদিকে করলা চারাগুলো যেগুলো বড় হয়ে লতিয়ে উঠছে, সেইগুলোকে লতানো ওই জালের মধ্যেকে দিয়ে দিলাম, ভালোভাবে এর মধ্যে বাড়ুক। আসলে আমরা যারা বাগান করতে ভালোবাসি তাদের পরিশ্রমটা কিন্তু কম হয় না, তবুও আমরা খুব ভালোভাবে খুশিতে বাগান করি। জানি খাটাখাটিটা বেশি হয়, তবুও করি এই আনন্দে যে নতুন নতুন সিজনে নতুন নতুন আমরা গাছ করতে পারবো, সেই গাছ থেকে আমরা ফুল ফল সবজি পাবো, এতেই আমাদের শান্তি। এতে পরিশ্রমটাও কিন্তু আমাদের কোনো কিছু গায়ে লাগে না। তখন আর ভালোভাবে মাটিগুলোকেও তুলে দিয়েছি, এবার সুন্দরভাবে প্ল্যাকেট দিয়ে ঢেকে দেবো এবং ওপর দিয়ে কাঠচাপা দিয়ে দেবো। অল্প অল্প রোদ উঠেছিল এবং অল্প রোদে শুকনো করতে দিয়েছি, এই ভালো। বেশি লোভ ভালো না, বেশি লোভ করতে গেলেই আবার বৃষ্টি নেমে পড়বে, তখন আবার দুঃখের শেষ থাকবে না। তাই জন্য ঢেকে দিলাম, কালকে যদি ভালো রোদ উঠে তাহলে আবার একবার রোদে দিয়ে দেবো। শীতের চারা রেডি হয়ে গেলেও মাটি যেহেতু রেডি হয়নি, সেই জন্যেই একটুখানি চিন্তা। আর শীতের চারা তো আমাদেরকে এখন থেকেই বসিয়ে দিতে হবে, যদি আমরা এখন থেকে না বসাই তাহলে শীতের সময় শীতের সবজি আমরা পাবো না। সব কিছুই তো একটা সময় থাকে। আর দেখবেন একটু একটু করে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, মানে একটু শীত শীত ভাবও আসছে। এবারে পুজোটাও পড়েছে একটু তাড়াতাড়ি, যদিও বা শেষের দিকে, তবুও পুজোটা যেন অক্টোবরের দিকে হলেই একটু বেশি ভালো লাগে। যেইটা যেরকম, কিন্তু দিন দিন সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো কিছুই তারা আমাদের হাতে নেই, সব কিছুই প্রকৃতির ওপর নির্ভর করছে। চলুন, এদিকে ঢাকাঢুকি সমস্ত কাজ তো শেষ হয়ে গেল। এদিকে চাটি বাটি থালা বাসন যা এনেছিলাম সবই নিচে নিয়ে যেতে হবে। এগুলোকে নিচে নিয়ে যাবার পর গাছে যেহেতু এখন আর কোনো রকমভাবে খাবার দেওয়ার কোনো ঝামেলা নেই, তাই জন্য কোনো কাজও তেমন নেই, শুধুমাত্র ফুল পারবো সন্ধেবেলার আরতির জন্য। আর গাছে কালকেই তো আপনারা দেখেছেন যে পেঁয়াজের রস দিয়েছিলাম, ভাগ্য ভালো যে বৃষ্টি হয়নি রাতের বেলা। বৃষ্টি হলে কিন্তু সবই ধুয়ে যেত, যদিও বা 3 দিন পরে আমি আবারও দেবো। গাছে কোনো রকমভাবেই পোকা হতে দেবো না। প্রথম থেকেই যদি আপনারা এই পোকামাকড়ের দিকটা দেখেন তাহলে কিন্তু পোকা হবেই না। আর পোকা হয়ে গেলে বেড়ে গেলে তখন দিয়ে কিন্তু লাভ হবে না, তখন আপনারা যাই দেবেন না কারণ তখন কি আর সেটা কাজ দেয়, তখন তো অটোমেটিক্যালি বেড়েই যাচ্ছে। সেই জন্যে এই দিকটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, পোকা হবার আগে থেকে একটু ঘরোয়া ওষুধ দিয়ে দেবেন, যাতে পোকাটা বাড়তেই না পারে। 2-4টে যা পোকা থাকবে ওই জৈবভাবেই আপনারা সেটাকে তাড়িয়ে দিতে পারবেন, কারণ শীতের সবজি কিন্তু আপনাদেরকে শুরু করে দিতে হবে করা। আর যদি এরকমভাবেই পোকা থাকে তাহলে তো শীতের সবজির পাতা মাথা সবই পোকাতে নষ্ট করে দেবে। তাহলে শীতের সময় আমরা সবজিটা ভালো
ভালো করব কি করে। সেই জন্য পোকার ওষুধ এখন থেকেই দেওয়া শুরু করুন। যখন শীতের সবজি আপনারা পুরোপুরি তৈরি করে ফেলবেন, বেডে দিয়ে দেবেন, তখন থেকে আর পোকার ওষুধ দেওয়ার একেবারেই প্রয়োজন পড়বে না। আমি কিন্তু এইভাবেই করি, আপনাদেরকেও সেইভাবেই আমি সাজেশান দিচ্ছি। আমি কিন্তু বহুদিন ধরে বাগান করি। আর একটা কথা, অনেক বন্ধু আমাকে বলেছেন যে নিমখোল না থাকলে নিম পাতা দেওয়া যাবে কি না। আমি নিম পাতা এখন কোথায় পাচ্ছি, বাজারেও কিনতে পাওয়া যায়। যদি বাজারে না পাওয়া যায় তাহলে নিম গাছের চারাও আপনারা বাগানে রাখতে পারেন। সেই নিম গাছের চারা থেকেই বড় নিম গাছ তৈরি হয়ে যাবে। যেমন আমার ছাদের মধ্যে এই দেখুন নিম পাতা গাছ রয়েছে। এটা 20 টাকা দিয়ে একটা ছোট্ট চারা নিয়ে এনেছিলাম। এখন সেই গাছটাই কত বড় হয়েছে। প্রয়োজনে আমি এখান থেকেই পাতা ছিঁড়েই কাজে ব্যবহার করি, এবং কচি কচি পাতা তো তুলে খাওয়া হয়। সাথে এই নিম পাতা যেগুলো বুড়ো হয়ে যায় সেগুলোকেও তুলে ব্যবহার করে নিই তরল সারের মধ্যে বা মাটি তৈরি করার সময়। অনেক কাজের এই গাছ, খুব বেশি ভারও হয় না। হালকাভাবে মাটি তৈরি করবেন, দেখবেন খুব উপকারে লাগবে। আমরা বাগানে এত রকমের গাছ করি, সেখানে একটা নিম পাতা গাছ রাখা যেতেই পারে। এই দেখুন খাবারটাকে এক সাইডে রেখে দিয়েছি, প্রয়োজন হলে দিয়ে দেবো, তবে একবার নাড়া দিতে হবে। দিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তার আগের দিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সর্ষের খোল ভিজিয়েছিলাম, সেখানেই আমি নিম খোল দিয়েছিলাম। আর এটাও বলেছিলাম যে রোজ একবার করে নাড়া দিতে হবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারেই নাড়াচাড়া দেন না, সেই জন্যেই পোকা হয়ে যায়। রোজ একবার করে নাড়িয়ে দিলে কিন্তু পোকাটা একেবারেই হয় না। আর এই পোকা নিয়ে কিন্তু কোনো সমস্যাও হয় না। এই সমস্ত পোকা কিন্তু মাটির সাথে মিশেই যায়, কোনো গাছের ক্ষতি টতি কিছুই করে না। যদি এইভাবে রাখেন তাহলে পোকা হবে না। পোকা হলেও চিন্তার কিছু নেই। এত বর্ষা হয়েছে, তাও বাগানে দেখুন কত সুন্দর সুন্দর জবা ফুটেছে। দেখেই একেবারে মন প্রাণ ভালো হয়ে যায়। সাথে নাকচম্পা গাছ, তবুও তো বর্ষার জন্য কত ফুল একেবারে ঝরে যাচ্ছে। করবী ফুল গাছ, নাকচম্পা গাছে, জবা গাছের কোনো অসুবিধা হয় না। জবা গাছ তো একটু খাবার ভালোবাসে, খাবার পেয়েই গাছের ফুলের সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে। তাই জন্য ফুলগুলোকেও তুলে নিলাম, ঠাকুরকে দিয়ে দেবো সন্ধেবেলায় আরতি করার সময়। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।